নমস্কার, মধুমিতাজ ওয়ার্ল্ডের সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে ছাদ বাগানে এত সুন্দর ফুটেছে এই বুদ্ধজুঁই ফুলগুলো, যেটা দেখে সকালে সত্যি মনটা একদম ভরে যায়। তার সাথে সাদা রুয়েটিয়া, নীল অপরাজিতা, সাদা অপরাজিতা, সমস্ত ফুলগুলো গাছে বেশ ভালোই ফোটে। না শুধু যে এইগুলো ফুটেছে তাও নয়, পুরো ছাদেই ফুলে ভর্তি, কিন্তু এক একদিন এক একটা ফুল তোমাদের জন্য সাজিয়ে দিই। তো এখন সকালে চলে এসেছি ফুল তুলে নিতে। ছাদে রকমারি ফুল যেদিন যেটা পায় একটা করে তুলে নিই, আর তারপর আমার সেই ফুল গোপালের সেবায় দিই। আজকে পদ্ম ফুলের পাপড়ি নিয়ে গোপালের স্নানে জলে দিয়েছিলাম, আর অন্য ফুলও নিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। চলো আজকে সারাদিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করি। তার আগে আমার যারা বন্ধু রয়েছে, পুরনো বন্ধু, নতুন বন্ধু, সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা আর অশেষ ধন্যবাদ। কারণ তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভিডিও বানানো নতুন করে আবার আগ্রহ জাগায়। তো আমার গোপুসোনা স্নান হয়ে গেছে, আর এখন শৃঙ্গার করিয়ে তারপরে পুজো দিয়ে দেবো। পুরনো বন্ধু যারা আগের থেকে রয়েছে তাদেরকে জানাই আমার অশেষ ভালোবাসা আর অসংখ্য ধন্যবাদ। আর নতুন বন্ধু, তোমরা সবসময় এভাবে আমার পাশে থেকো, আমিও তোমাদের পাশে থাকার চেষ্টা করব। সমস্ত মানুষের সারা দিন যার যেমন কাজ, সেই কাজ নিয়ে একটু একটু করে কেটে যায় সময়। কর্মই ধর্ম, আমরা একটু একটু করে নিজেদের কর্ম করি, আর এইভাবে আমাদের সময়টুকু আমরা পার করি। একটা একটা করে ঘন্টা, একটা একটা করে দিন, আর একটা একটা করে সময়, মাস, বছর সব পেরিয়ে যায়। তবু আমরা চিরন্তনভাবে সবসময় কর্ম করেই যাই। কর্ম আমাদের করতেই হয়, যার যেমন কর্ম তাকে তেমন কর্মই করে যেতেই হয়। তো যাই হোক, ওইদিকে আমার গোপুসোনা শৃঙ্গার, স্নান, আয়না, মুখ দেখা হলো। আর এখন আমি আমার শিব হরহর মহাদেবের একটু স্নান করিয়ে দিচ্ছি ঘি, মধু, গঙ্গা জল দিয়ে। দুধ পায় না, দুধ তো সব সময় পাওয়া যায় না। আমার তো ঘোষ দুধ দিয়ে যায় দুপুরে, কোনোদিনই শিবকে স্নান করানোর সময়, মহাদেবের স্নানের সময় আমি দুধ দিতে পাই না, যদি সোমবারে অন্য জায়গা থেকে আনাই তবে। তো যাই হোক, ভক্তিতেই মুক্তি, ভক্তিতেই শক্তি। তো আমার মনে হয় আমি যেইটুকু দিয়ে পুজো দিতে পারি, ঈশ্বর নিশ্চয় সেইটুকুতেই খুশি হবেন যদি সেখানে ভক্তি থাকে। তো আমার শিব শম্ভু হর হর মহাদেবের স্নান হয়ে গেছে, একটু পুজো দিয়ে দিয়েছি, আর সকলকে একটু ভোগ লাগিয়ে দিয়েছি। আর তারপর আমি তোমাদের সাথে একটু ঠাকুরের ছবিও শেয়ার করছি। তো এই আমার পুজো হয়ে গেল, আর এবার আমি তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করব। চলো, সম্পূর্ণ নিরামিষ একটা সাবুর রেসিপি শেয়ার করব। তো তার জন্য আমি এখানে ছোট ছোট টুকরো করে আলু কেটে নিয়েছি। আলুগুলো একটু সিদ্ধ করে নেব। ছোট টুকরো করে কাটার উদ্দেশ্য হলো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এইদিকে ইন্ডাকশনে আলু সিদ্ধ করতে দিয়ে কড়াইয়ের মধ্যে একটু জিরে, একটু মৌরি একটু ভেজে নিচ্ছি, আর তারপর একটু ধনে ভেজে নেব। আলুটা এইদিকে প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর ওইদিকে কড়াই আমি এই মশলাগুলো একটু ভেজে নিচ্ছি। এটা গুঁড়ো করে দেব। এটা সাবু দিয়ে একটা পকোড়া বানাবো। নিরামিষ সাবুর পকোড়া খেতে বেশ ভালোই লাগে সন্ধেবেলায়, কিংবা এমনি কোনো নিরামিষ একাদশীর দিনেও করা যেতে পারে। তো আমরা নিরামিষ বা একাদশীর দিনে করিনি, এমনি ইচ্ছে করলো খেতে একটু নিরামিষ কিছু মিষ্টি ঝাল ঝাল, তার জন্য এই পকোড়াটা বানালাম। তো সেটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আর এই যে এখানে সাবু আমি এই ভিজিয়ে রাখিনি, একটুখানি ওই 10 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, যতক্ষণ আলুটা সিদ্ধ হলো। আর তারপর ভালো মতোভাবে ধুয়ে নিয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নেব। শুধুমাত্র এই রঙটা চেঞ্জ হওয়ার অপেক্ষায়, এই সাদা রঙটা একটু পাল্টাবে ততক্ষণ অবধি। এখানে কড়াইয়ে আমার জিরে আর মৌরি ভাজা হয়ে গেছে, এটা একটু হামালদিস্তায় গুঁড়ো করে নেব।
আর এখন এখানে আমি একটু ধনে ভেজে নিচ্ছি। ধনেটা ওদের সাথে দিইনি, কারণ ধনেটা ভাজতে একটু টাইম লাগে, আর এটা একটু মোটা দানা হওয়ার জন্য একটু গুঁড়ো করতেও সুবিধা মানে সময় লাগে, ওই জন্য এটাকে একটু আলাদা করেই করব। ওই ধারে জিরে আর মৌরি ভাজাটা হয়ে গেছে, ওটা একটু গুঁড়ো করে নেব। আর এখানে আলু সিদ্ধ হয়ে গেছে, আলুটাও একটু হাতে করে ম্যাশ করে নেব, মানে আলু সিদ্ধ মাখা করে নেব। চলো, আলুটা এখন একটু একটু করে হাতে করে এভাবে মেখে নিচ্ছি। তোমরা চাইলে ম্যাশার দিয়েও করে নিতে পারো। আমি এখানে অল্প আলু, ওই জন্য একটু হাত দিয়ে করে নিলাম। আর তারপরে এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা জিরের গুঁড়ো, জিরে মৌরি গুঁড়ো। আর এখানে এই যে আমার ধনেটাও ভাজা হয়ে গেছে, ধনেটাও এখানে একটু আমি মানে করে নিই, গুঁড়ো করে নিচ্ছি হামালদিস্তায় করে। আর এই ধনে গুঁড়োটাও এই আলুর সাথে দিয়ে দেব। আর এই যেখানে দেখো সাবুদানাটা একটু একটু করে রং চেঞ্জ হয়ে যাচ্ছে দেখো। আর এটা বেশ ঘন টাইট হয়ে এসছে। খুব বেশি এটা সিদ্ধ করার প্রয়োজন নেই, অল্প সামান্য সিদ্ধ করলেই হয়ে যাবে। তো তারপরে এখন ধনে জিরে গুঁড়ো দিয়ে দিলাম, আর এর সাথে যে সাবুদানা সিদ্ধ ছিল সেটাও দিয়ে দেবো। আর এই এক টুকরো আদা নিয়েছি, আদাটাকে একটু ঘষে নিচ্ছি, যার ফলে আদাটা খুব ছোট ছোট টুকরো হয়ে গেছে। আর এই সাবুটাও এর সাথে দিয়ে দেবো একটু কাঁচা পাকা লঙ্কা, দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আর তারপর সমস্ত কিছু বেশ ভালো মতো করে আমি হাত দিয়ে মেখে নেব। এই যে লবণ দিয়ে দিলাম, আর তার সাথে দিয়ে দিয়েছি একটু সামান্য চালের গুঁড়ি। এটা নিরামিষ করলে চালের গুঁড়িটা না দিলেও চলবে। নিরামিষের দিনে মানে যদি একাদশী করা যায় তাহলে কিন্তু এভাবে আলু মাখাটা খেতেও ভালো লাগে। এই সাবু দিয়ে আলু দিয়ে যদি এভাবে মাখা হয়, এটাও খেতে ভালো লাগে। তো যাই হোক, আমি যেহেতু এটা এমনি আমাদের বাড়িতে খাওয়ার জন্য বানাচ্ছি, ওই জন্য একটু চালের গুঁড়ি দিয়েছিলাম। বেশ মুড়মুড়ে হবে খেতে, আর গরম গরম খেতে বেশ ভালোই লাগবে। ওই জন্য এভাবে আমি বানিয়ে নিয়েছি। তোমরা যদি একাদশীর দিনে করো তাহলে এই চালের গুঁড়িটা দেওয়া অবশ্যই যাবে না। আর এখানে আমি এটা সাদা তেলে ভেজে নিচ্ছি, সানফ্লাওয়ার অয়েলে। বেশ কিছু টাইম ধরে কিন্তু এটা ভাজতে হবে, কারণ যেহেতু আলু দেওয়া আছে একটু নরম হবে, ওই জন্য একটু সময় ধরে বেশ ভালোভাবে এইভাবে ভেজে নিতে হবে। রেসিপিটা বানানো খুবই সহজ, কিন্তু খেতেও খুব ভালো লাগে। গরম গরম খেতে 2টো 4টে কি 5টা 6টা বেশ ভালোই লাগে খেতে। তো এইভাবে একটু লাল লাল করে আমার ভাজা হয়ে গেছে, আর রেসিপিটা আমি এখন তুলে নিচ্ছি, আর গরম গরম আমরা রেসিপিটা সার্ভ করে দেবো। তো এটাই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। এখন আসি, নমস্কার।